একদিন যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলাম, তখন খেয়াল করলাম যে আমি আমার পোশাকগুলো বাথরুমেই রেখে এসেছি। আমি দ্রুত ফিরে গেলাম পোশাকগুলো আনতে, কিন্তু তখন আমি দেখতে পেলাম যে আমার দেবর আমার পোশাকগুলো হাতে ধরে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে দ্রুত তার হাত থেকে পোশাকগুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মুখ নিচু করে চলে এলাম। পরে যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে কিছু আজব কথা বলল। সে বলল, আপনার পোশাক থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। এই ধরনের মন্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করবেন। আমি ভেবেছিলাম এটা আমার দেবরের সাথে কথা বলার সুযোগ হতে পারে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি দেবরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দরজায় নক করলাম। সে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভাবি, আপনি এখানে? আমি বললাম, তোমার ভাই আজ রাতে দেরি করে আসবে। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং দরজা খোলা রেখে শুয়ে পড়লাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর আমার দেবর হালকা টোকা দিল দরজায়। আমি বললাম, এসো, দরজা খোলা আছে। সে ঘরে এসে আমার পাশে বিছানায় বসে পড়ল। আমি তখন একটি সুন্দর লালা এর নাইট ড্রেস পরেছিলাম। দেবর কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, ভাবি, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তেমন কিছু বললাম না, শুধু তাকে দেখছিলাম। তারপর বলল, ভাবি, আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? আমি তার দিকে এক ভালোবাসাময় দৃষ্টিতে তাকালাম এবং উঠে তার কাছে গিয়ে বসে পড়লাম। তার হাত দুটি ধরে বললাম, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া, আমি 23 বছর বয়সী। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বিয়ের পর একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে এখন আরও সুন্দর লাগে। আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হল। আমি আমার স্বামী, শাশুড়ি এবং দেবরের সঙ্গে থাকি। আমার দেবর প্রায় আমারই বয়সী, প্রায় 18 বা 19 বছর হবে। সে সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে এবং কখনো কখনো আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে। আমার মনে হতো সে আমাকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কখনো মুখে তা বলার সাহস পায়নি। কিন্তু সারা দিন দেবর আমার পিছনে পড়ে থাকে। মনে হতো সে আমাকে কিছু বলতে চায়। একদিন সে আমাকে বলল, ভাবি, আমি কিছু বলতে চাই। সে ঘরের চারপাশ ভালো করে দেখছিল, যেন কিছু খুঁজছে। আমি বললাম, হ্যাঁ, বলো, কি কাজ আছে? আমি সব সময় তোমার সাহায্য করতে প্রস্তুত। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। এটা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি, আমি বিয়ে করতে চাই। আমি হেসে বললাম, এটা তো খুব ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তো একজন মেয়ের প্রয়োজন। তখন সে বলল, ভাবি, তাই তো আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। দেবর বলল, ভাবি, আমি আপনার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি মনে মনে হাসলাম, কারণ আমি বুঝতে পারলাম সে আসলে আমার বোনের কথা বলছে। আমার বোন আমার থেকে একটু ছোট এবং আমার দেবরের জন্য উপযুক্ত ছিল। তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র 2 বছর। দেবর আমাকে তার কল্পনার মেয়ের গুণাবলী বলতে লাগল, যেমন সে কি চায়। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার পছন্দ অনুযায়ী একজন মেয়ে খুঁজে দেব। শুধু বিয়েতে রাজি হও। তারপর আমি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আমার দেবর এই কথা শুনে কিছুটা খুশি হলেও সে চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ভাবি, আপনার কাছে একটা কথা বলতে চাই, তবে অনুগ্রহ করে রাগ করবেন না। আমি এমন কাউকে বিয়ে করতে চাই, যার চরিত্র এবং স্বভাব একেবারে আপনার মতো হবে, আপনার মতো এত সুন্দর হবে। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আমি জানি তুমি আমার ছোট বোন তানিয়াকে পছন্দ করো। কিন্তু সে মাথা নেড়ে বলল, না ভাবি, আপনি আমার কথার আসল অর্থ বুঝতে পারেননি। এই কথা বলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, হয়তো সে লজ্জায় তানিয়ার নাম বলেনি এবং সেই কারণেই সে কথা না বলে চলে গেল। আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, তারপর আমার দেবরকে এই খবর জানাবো। পরের দিন আমি দেবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই তানিয়াকে পছন্দ করো? সে লজ্জা পেয়ে বলল, ভাবি, তানিয়া আর আমি? এটা তো আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। আমি নিজেকে তার উপযুক্ত মনে করি না। তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম, আসলে সে আমার বোনকে পছন্দ করে, কিন্তু সাহস করে প্রকাশ করতে পারছে না। পরের দিন আমি আমার মায়ের কাছে গিয়ে বিশ্বাসটা জানালাম এবং তার মতামত নিলাম। মা বললেন, মা, আমাদের কোনো আপত্তি নেই।
তোমার বোন যদি সেখানে সুখী হয় তাহলে আমরাও খুশি। তবে তুমি তোমার দেবরের সাথে ঠিকমতো কথা বলে নিও, যেন তার কোনো সমস্যা না হয়। আর একই পরিবারে 2 মেয়ে থাকবে, এটা তো ভালো কথা। তুমি তোমার ছোট বোনের খেয়াল রাখতে পারবে। আমি বললাম, দেবর নিজেই আমার সাথে এই কথা বলেছে, তার আপত্তি হওয়ার কোনো কারণ নেই। এরপর আমি আবারও আমার দেবরের সাথে কথা বললাম, কিন্তু সে বলল, ভাবি, আপনি আমার কথার মানে কেন বোঝেন না? রাতে আমি তার ঘরে গিয়ে জানতে চাইলাম আসলে সে কি চায়। সে বলল, ভাবি, আমার আপনার বোনের প্রতি কোনো আগ্রহ নেই। আমি শুধু মজা করছিলাম। তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। যদি সে আমার বোনকে পছন্দ না করত, তবে কেন সে আমার আশেপাশে ঘুরে বেড়াত এবং আমার সাথে কেন এত কথা বলত? যদি সত্যিই তাকে বিয়ে করতে হতো, তাহলে সে নিজের পছন্দের কোনো মেয়ের নাম বলতেই পারত। অন্তত আমার বোনকে অপমানিত হতে হতো না। আমি কিছু না বলে উঠে চলে আসার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। এই আচরণে আমি রেগে গেলাম। হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি করছো? নিজেকে সামলাও। আমি তোমার ভাবি, আর তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। সে বলল, ভাবি, তাতে কি হয়েছে? আমিও আপনাকে বড় বোনের মতো দেখি, মার মতোই সম্মান করি। এখন শুধু আমার ছোট্ট কাজটি করে দিন, আমার বিয়ের ব্যবস্থাটি করে দেন। আমি তাহলে বুঝব আপনি আমাকে সব দিয়েছেন। তার কথায় আমি বিচলিত হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। মনটা খুব অস্বস্তি করতে লাগল। কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন? আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিভাবে সাম্প্রতিক সময়ে দেবরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং সে প্রায়শই বাইরের সময় কাটায়। আমার কথা শুনে স্বামী বললেন, আমি নিজেও লক্ষ্য করেছি, সে তোমাকে একটু বেশি খেয়াল করে দেখছে। দেখো, ও আমার ভাই, কিন্তু ও বড় হচ্ছে। তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এই কথাগুলো শুনে আমি কিছুটা সান্ত্বনা পেলাম, কারণ কেউ অন্তত আমার মতো চিন্তা করছে। আমার শাশুড়ি অবশ্য তাকে এখনও ছোট বাচ্চা মনে করেন, কিন্তু আমি ভেতর থেকে সবকিছু বুঝতে পারছিলাম। পরের দিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। আমি তখন নিজের ঘরে ছিলাম। স্বামীর অনুপস্থিতিতে সাধারণত আমি ঘরের বাইরে খুব একটা যাই না। হঠাৎ দরজায় নক হলো। দরজা খুলে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ট্রে ছিল, তাতে বিস্কুট আর চায়ের কাপ রাখা ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কেন এনেছ? কেউ এসেছে নাকি? সে হাসি দিয়ে বলল, না ভাবি, এমন কিছু নয়। ছোট ভাই তার বড় বোনের সাথে বসে চা খেতে চায়। আমি বললাম, চলো ড্রয়িং রুমে গিয়ে বসি, কিন্তু সে বলল, না ভাবি, আমি এখানে আপনার সাথেই বসে চা খেতে চাই, একটু কথা বলতে চাই। তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম এই নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি না হোক। সে চুপচাপ আমার পাশে বসে চা খেতে থাকল। তারপর বলল, ভাবি, আপনি চা খাবেন না? আমি তাকে চা খেতে বললাম এবং সে বলল, আমি যাওয়ার আগে আপনি চা খান। তার এই আচরণে আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম। সে জোর করায় আমি চা আর বিস্কিট খেলাম, আর আমি তার সাথে কথা বলতে থাকলাম। দেবর আমাকে বলল, ভাবি, আমি যদি আগে ভুলভাবে কিছু বলি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি কিছু ব্যক্তিগত সমস্যায় ছিলাম, তাই সেদিন কথাগুলো এমনভাবে বলে ফেলেছিলাম। আজ চা আর কেক এনেছি, যাতে আপনি বুঝতে পারেন আমি আপনাকে কতটা সম্মান করি। তার কথা শুনে আমার একটু হাসি পেল। আমি হাসি মুখে চা খেলাম এবং বিস্কুটও খেয়ে নিলাম। কিন্তু চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ভারী হতে লাগল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। দেবরের মুখটা শুধু আমার চোখের সামনে ঘুরছিল। ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন। তার মুখটাও শেষবারের মতো মনে পড়ল। তারপর কি হলো কিছুই জানি না। যখন আমার চোখ খুলল, তখন বিকেল 4টা বাজে। আমার স্বামী আমার পাশে বসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেলে? নাকি ঘুমিয়ে পড়েছিলে? আমি বললাম, হ্যাঁ, হঠাৎ করেই আমার খুব ঘুম পেয়েছিল মনে হয়। আমার দেবর চা আর বিস্কুট নিয়ে এসেছিল, সেগুলো খাওয়ার পর থেকেই আমার ঘুম পেয়েছিল। জানি না তখন আমার কি হয়েছিল। মনে হয় দেবর চায়ে কিছু মিশিয়েছিল। আমার কথা শুনে স্বামী চিন্তায় পড়লেন। বললেন, দেবর সত্যিই তোমার জন্য চা নিয়ে এসেছিল? ও তো আমার ভাই, তোমার জন্য এমন কিছু করবে কেন? তাছাড়া মাও তো তখন ঘরেই ছিলেন। হতে পারে তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলে। তোমার এত চিন্তা করার দরকার নেই। স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কিন্তু সত্যি বলতে, আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল,
আমার খুব ভয় হচ্ছিল, কারণ জানি না ঘুমানোর পর আমার সাথে কি কিছু খারাপ হয়েছে নাকি। কারণ দেবর তো সব সময় আমার পিছনে ঘুর ঘুর করত। আমার শাশুড়ির উপস্থিতিতে আমার মনে আর কোনো সন্দেহের সুযোগ ছিল না। আমি যখন তার সাথে কথা বললাম, তখন তিনি কিছু অস্বাভাবিক কিছু বললেন না। তিনি একজন ভালো মানুষ, কারো ক্ষতি বা খারাপ কিছু ভাবতেন না। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো তখন আমার সাথে ছিলেন, কিছু অদ্ভুত দেখেছেন কি? তিনি উত্তর দিলেন, বুমা, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলে। তোমার দেবর বলছিল হয়তো তোমার দুর্বলতা হয়েছে, তাই বিশ্রাম নেওয়া দরকার। আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না ঠিক কি হয়েছিল। কিছু দিন এভাবেই কেটে গেল। একদিন রাতে আমি আর আমার স্বামী পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ আমার চোখ জানালার দিকে চলে গেল, আর দেখলাম যেন কেউ জানালার পাশ থেকে দ্রুত সরে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ জানালাটা বাড়ির ভেতরের দিকে ছিল, আর মেইন গেট তো রাতের বেলা সবসময় তালা দেওয়া থাকে। আমি নিশ্চিত ছিলাম যে এটি আমার দেবর ছাড়া আর কেউ হতে পারে না, তবে আমি তখনই আমার স্বামীকে এ ব্যাপারে কিছু বললাম না। প্রথমে আমার দেবরের আসল সমস্যাটা কি তা বুঝতে চাইলাম। তার এমন অদ্ভুত আচরণের পেছনের কারণটা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখলাম যে ভুল করে আমার জামাকাপড় বাথরুমেই রেখে এসেছি। তাড়াতাড়ি ফিরে গিয়ে কাপড়গুলো নিতে গেলাম। তখন দেখি আমার দেবর হাতে আমার পোশাকগুলো ধরে রয়েছে। আমি কিছুটা বিস্মিত হয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মাথা নিচু করে সরে এলাম। পরে যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত কিছু বলল। সে বলল, তোমার পোশাক থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। আমি তাকে কিছু বললাম না। আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম। আমার কথা শুনে সে চলে গেল। পরের দিনই দেবর এসে আমাকে বলল, ভাবি, মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে? আজ সেই কাজের সময় এসে গেছে, এখন আপনাকে আমার সাথে যেতে হবে। তাড়াতাড়ি প্রস্তুত হন। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কোথায় যাচ্ছি? আগে বলো, নইলে আমি যাব না। আমার কথা শুনে সে মাথায় হাত দিয়ে বলল, চলুন, আগে মাকে বলিও না। তাহলে আর কোনো সন্দেহ থাকবে না, কারণ মা সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে। সে একটু বিরক্তির স্বরে কথা বলছিল, আর আমি বুঝতে পারলাম হয়তো আমার তাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। তাই চুপ হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, যেমন তুমি বলছো তেমনই করব। সে খুশি হয়ে গেল। আমরা বাইকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তার বাইকে উঠা দেখে সে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমার কিছুটা অস্বস্তি লাগছিল। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? সে উত্তরে বলল, ভাবি, আমি একজন মেয়েকে খুব পছন্দ করি। আর এ পছন্দ সাধারণ নয়। আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি। দুনিয়াতে একমাত্র সেই মেয়েটাই আছে যাকে আমি মন থেকে ভালোবাসি। কিন্তু আমি জানি আমার মা তাকে কখনোই মেনে নেবেন না, কারণ মা চায় তার বুমা প্রচুর সম্পদ নিয়ে আসুক। কিন্তু আমি চাই এমন একজন মেয়ে যার পরিবার সৎ ও গরিব। দেবর বলল, রুমি খুব সুন্দর, শিক্ষিত এবং ভদ্র মেয়ে, তবে তার পরিবার খুব গরিব। এসব কথা বলে সে চুপ হয়ে গেল। আমি লক্ষ্য করছিলাম যে সে বাইকটি এক অচেনা এবং নির্জন পথে নিয়ে যাচ্ছে। আমি তার কথায় মগ্ন ছিলাম, তাই কিছুটা ধাঁধায় পড়ে গেলাম। সে বলল, আরেকটা অনুরোধ ভাবি, আপনি ওখানে বলবেন না যে আপনি আমার ভাবি, বরং বলবেন আপনি আমার মা। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে মা বলে পরিচয় দিতে বলছো? আমাকে তো খুব বয়সে ছোট দেখায়। তখন সে বলল, ভাবি, ওরা এসব বোঝে না। আমি বলে দেব যে আমার মা নিজেকে খুব ভালোভাবে যত্নে রেখেছেন, তাই তাকে এত তরুণ দেখায়। আমি তার কথা শুনে হাসলাম, কিন্তু তার বাইক যেদিক নিয়ে যাচ্ছিল তা দেখে আমার মন খারাপ হতে শুরু করল। মনে মনে ভাবতে থাকলাম, আবার কোনো বিপদে পড়ব নাকি, কারণ দেবরের আবভাব ভালো লাগছে না আমার। বাইকটি একটি নির্জন স্থানে থামল, আর আমার মনে অস্বস্তি শুরু হল। আমি ভাবছিলাম, কি করতে যাচ্ছে সে? আমার স্বামীকে না জানিয়ে তার সঙ্গে চলে এসেছি। যদি কোনো সমস্যা হয়, আমি কিভাবে এখান থেকে বের হব? চারপাশে দূরে কোথাও কেউ ছিল না। ঠিক তখনই দেবর বলল, ভাবি, মাত্র 2 মিনিট দাঁড়ান, আমি আসছি, বলে সে চলে গেল। আমি একা নির্জন স্থানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটি বড় গাড়ি এসে আমার পাশে থামল। আমার বুকের ধুকপুকানি যেন থেমে গেল। আমি মাথা নিচু করে বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম, ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই আমার দেবর ফিরে এলো। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গাড়িটি দ্রুত সেখান থেকে চলে গেল।
আমি দেবরকে জিজ্ঞাসা করলাম, এটা কে ছিল? সে হেসে বলল, ছেড়ে দাও ভাবি, সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই ছুটে আসে। তুমি আর চিন্তা করো না। আমি আসলে তোমার ভাবিকে দেখাতে মিষ্টি নিতে গিয়েছিলাম। সে মিষ্টির বাক্সটা হাতে ধরিয়ে দিল। আমরা যখন সেই বাড়িতে পৌঁছালাম, আমি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। বাড়িটি ছিল খুব ছোট এবং পুরনো। ভিতরে অন্ধকার ছিল, তবে বাড়ির মানুষজন আমাদের আন্তরিকভাবে গ্রহণ করলেন। আমি সেই মেয়েটিকে দেখলাম, সত্যিই সে খুব সুন্দরী ছিল। তার গায়ের রং ছিল ফর্সা, যদিও তার মায়ের রং কিছুটা গাঢ় ছিল। বাড়ির পরিবেশ খুবই সাধারণ, কিন্তু সবাই খুব সম্মানিতভাবে আমাদের আপ্যায়ন করল। আমি নিজেকে দেবরের মা বলে পরিচয় দিলাম, যা শুনে তারা খুবই খুশি হল। আমার পরনে সাদা পোশাক ছিল, যা দেখে তারা বেশ মুগ্ধ হল। মেয়েটির মা বলল, আমার মেয়ের জন্য এমনই একটি ভালো পরিবারের সম্পর্ক চেয়েছিলাম। আমার মেয়ে অনেক কষ্ট দেখেছে, আমি চাই না তার পরবর্তী জীবনও এমন কাটুক। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তোমার মেয়ে আমাদের বাড়িতে এসে সুখে থাকবে। চিন্তা করো না। আমার কথা শুনে সেই মহিলা অনেক খুশি হলেন। এরপর আমার দেবর তাদের বলল, আমরা শীঘ্রই বিয়ের জন্য আসব, তবে আমাদের পরিবার প্রথমে রাজি নাও হতে পারে। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। এই কথায় মেয়েটির মা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আমি তাকে আশ্বস্ত করে বললাম, এমন কিছু হবে না, যেমনটা আপনি ভাবছেন। আমরা এই সম্পর্ককে সম্মানের সঙ্গে শেষ পর্যন্ত টিকিয়ে রাখব। মহিলাটি আমাদের কথা শুনে শান্ত হলেন এবং বললেন, ঠিক আছে, আপনারা যেটা ঠিক মনে করেন সেটাই হবে। ফিরে আসার সময় আমার দেবর খুব খুশি ছিল। সে বলল, ভাবি, তোমাকে অনেক ধন্যবাদ। তবে বাড়িতে এই কথা বলো না। মা আর ভাইজা এই বিয়েতে রাজি হবে না। তবে একবার আমি বিয়ে করে নিলে তারা আর কিছু বলতে পারবে না। আমি জানতাম না এখন আমাকে কি করা উচিত, কিন্তু আপাতত আমি দেবরের কথা মেনে নিলাম। তবে আমার মনে একটা বড় সন্দেহ রয়ে গেল যে সেই চা খেয়ে আমি হঠাৎ বেহুশ কেন হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি চায়ে কি মেশালে যেটা খেয়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম? সে অবাক হয়ে বলল, ভাবি, আপনি কেমন কথা বলছেন? আমি এমন কিছু করব কেন? আমি তো শুধু আপনাকে খুশি করার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম। তার কথাগুলো শুনে সত্যিই মনে হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই সরাসরি আমার ঘরে চলে যেতে চাইলাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর চোখের সামনে সব ঘুরতে লাগল। আমি পড়ে গেলাম, এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। পাশে আমার শাশুড়ি, স্বামী এবং দেবর বসেছিল। সবাই খুব খুশি মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার শাশুড়ি বললেন, একটা ভালো খবর আছে। তুমি খুব শীঘ্রই মা হতে চলেছ। তাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। আমার স্বামী বললেন, তোমার অতিরিক্ত কাজের জন্যই তোমার এমন বারবার মাথা ঘুরছে। ডাক্তার বলেছে এখন তোমার শুধু বিশ্রামের প্রয়োজন। সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমি ভুলভাবে আমার দেবরের উপর সন্দেহ করছিলাম, কিন্তু সে আসলে সারা দিন আমার পাশে থাকত, যাতে আমাকে তার সেই বিশেষ সম্পর্কের ব্যাপারে বোঝাতে পারে। আমি ভুল বুঝেছিলাম তার এই আচরণগুলো। এরপর থেকে আমি আর তাকে নিয়ে কোনো সন্দেহ করিনি। পরে আমি সবাইকে তার এবং সেই মেয়ের সম্পর্কের কথা জানিয়ে দিলাম। আমার বারবার বোঝানোর ফলে পরিবারও অবশেষে তাদের বিয়েতে সম্মতি দিল। আজ আমার বিয়ের 5 বছর কেটে গেছে। আমার একটি ছোট্ট মেয়ে আছে, আর আমার দেবরও তার সেই ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। তারা এখন খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই আমার স্বামীকে কৌশলে বিদেশ পাঠিয়ে দেয়। আর আমার স্বামী তার বড় ভাইয়ের কথা কিছুতেই অমান্য করেনি, তাই সে বিদেশ চলে গেল। তারপর বাড়িতে আমি আর ভাসুর থাকি। একদিন রাতে ভাসুর বলল, আমার পায়ে খুব ব্যথা করছে, আমায় একটু মেসেজ করে দিবে। ভাসুরের এটা ছিল মিথ্যা অভিনয়। আমি ভাসুরের চিৎকার শুনে আমি তার পায়ে মেসেজ করতে গেলাম। তারপর ভাসুর দরজা লক করে দিল। তারপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে গল্পটা বলি। আমি ঢাকায় স্বামী, শাশুড়ি, ভাসুরের সাথে থাকি। আমার স্বামী আর ভাসুর ব্যবসা করে। শাশুড়ি প্রায় অস্ট্রেলিয়ায় থাকতে যান ওনার বড় মেয়ের কাছে। এখন মূল সমস্যাটা বলি।
আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাদের পরিবারের সাথে তাদের আর্থিক অবস্থা মেলে না। আমরা মধ্যবিত্ত, তারা ধনী, বলে কেউ রাজি ছিল না। তখন আমার ভাসুর সবাইকে রাজি করান, তবে আমার প্রতি তার অনুরোধ ছিল যেন উনার বাচ্চাকে আমি দেখাশোনা করি। ভাসুরের একজন মালয়েশিয়ান বউ ছিল, সে 1 বছরের বাচ্চাকে রেখে ডিভোর্স করে চলে যায়। বাচ্চাকেটাকে আমি দেখাশোনা করি। বাচ্চাটার বয়স 2 বছর এখন। যাই হোক, মূল ঘটনায় আসি এখন। একদিন দুপুরে বাসায় আমি আর বাচ্চাকে ছিলাম। বাচ্চাকে বিছানায় শুইয়ে আমি বাথরুমে গোসল করতে যাই। বাচ্চাকে যেহেতু রুমে একা, তাই ওকে দেখে রাখার জন্য বাথরুমের দরজা খোলা রাখি। ভাসুর তখন বাইরে আর শাশুড়ি অস্ট্রেলিয়ায়। বরের কাছে বাসার চাবি থাকে। এ সময় দরজায় শব্দ পাই, ভাবি বর এসেছে, কারণ চাবিটা ওর কাছেই ছিল। কিন্তু ভাসুরকে দেখি হঠাৎ আমার রুমে ঢুকে পড়তে। বাচ্চাকে তখন কিছুটা কাঁদা ছিল, তাই মনে হয় বাচ্চার শব্দে এসেছে। এসেই উনি বাথরুমে ঢুকে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। কেউ না বলে হঠাৎ এভাবে বাথরুমে ঢুকে পড়ে। আমি তাকে কিছুই বলতে পারিনি। ভাসুর তখন বলছিল, সরি, আমি জানি না তুমি বাথরুমে ছিলে। এই দিনের ঘটনার পর থেকেই ভাসুরের চোখে আমি একটা অন্যরকম দৃষ্টি দেখি। দৃষ্টিটা জানি কেমন, আমার মোটেও ভালো লাগে না। মনে হয় উনি আমার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন। আমাকে উনি নাম ধরে ডাকতেন, কিন্তু এখন ডাকার ধরনটাও কেমন যেন হয়ে গেছে। এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুপুরে উনি বাসায় চলে আসেন, অথচ আগে প্রয়োজন ছাড়া কখনো আসতেন না। এই সময় আমার বর থাকে প্রতিষ্ঠানের অফিসে। অফিসে কাজ না থাকলেও বরকে কোনো একটা কাজে লাগিয়ে উনি বাসায় থাকেন। শুধু বাসায় থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাচ্চার কাছে থাকার অজুহাতে উনি আমার ঘরেই পড়ে থাকেন আর অদ্ভুতভাবে তাকান। বাচ্চার জন্য আমিও বেশি দূরে সরতে পারি না। বাচ্চাটা কিছুক্ষণ পর পর আমাকে ডাকে। এ অবস্থা প্রায় 2-2.5 মাস ধরে চলছে। হঠাৎ আমার ভাসুর বলল, আমার স্বামীকে বিদেশ পাঠাবে, ভালো একটা ভিসা আছে, তাই বেতনও অনেক ভালো। আর তাই আমার স্বামীও না করেনি। উনি মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছেন। না হলে আমার স্বামীকে বিদেশ পাঠালো কেন? তবে তার চাওয়াটা যে কি সেটা আমি বুঝতে পারছি না। আবার ভাবি আমার ধারণা ভুল, কারণ উনি খুবই ভালো একজন মানুষ, খুব খেয়াল রাখেন আমাদের। তাই দ্বিধাটা রয়েই গেছে। আমি কি করলে উনার সাথে সম্পর্কটা আবার আগের মতো হবে? তাছাড়া আমি উনার মনে কি আছে সেটা কিভাবে বুঝতে পারবো? আমার বরকে কি ঘটনা জানাব, নাকি অপেক্ষা করব আরো? আমি ভাবলাম না, বরকে এখন কিছু জানানোর দরকার নেই। আমি আরো কনফার্ম হয়ে তারপর জানানো উচিত আমি মনে করি। বাসুর আমার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। আমি মাঝে মাঝে বলেই উঠতাম, আপনি এভাবে কি দেখেন আমার দিকে তাকিয়ে? তখন উনি বলতো, আসলে কি বলবো, আমি খুব কষ্টে আছি। আমার কষ্টটা যদি তোমার কাছে বলি, তুমি হয়তো কি মনে করো তা আমি জানি না। তবে তুমি আমার বাচ্চাটাকে নিজের মনে করে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। সত্যিকার অর্থে তুমি একজন ভালো ঘরের মেয়ে। কারণ এখনকার যুগের মেয়েরা তার নিজের সন্তানের প্রতি এতটা কেয়ার করে না, যতটা তুমি আমার বাচ্চাটাকে করছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাচ্চাটা, মায়ের অভাবটা তুমি পূরণ করছো, এর চেয়ে বেশি কি হতে পারে? আসলে বিদেশি মেয়েরা তার সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে, তবে সবাই সমান না। বাঙালি নারীরা তার সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। বাঙালি নারীর কোনো তুলনা হয় না। তবে আমার ছোট ভাইয়ের বউ করে তোমাকে আনতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাসুর আমার এইসব প্রশংসা করছিল। আমি তার প্রশংসা শুনে অনেকটা থমকে গেলাম। বাবারে, এত প্রশংসা! যাই হোক, ভাসুরকে একদিন দেখলাম খাওয়া দাওয়া ছেড়ে মনমরা হয়ে ঘরে শুয়ে আছে। এই বাড়িতে ভাসুরকে আমি দেখাশোনা ছাড়া আর কেউ নাই। দেখলাম ভাসুর আজ সারাদিন কিছু খায়নি। আমি ভাসুরকে বললাম, আপনার কি শরীর খারাপ? ভাসুর বলল, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে সকাল থেকে, কি করব বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, আমি কি মাথায় একটু মেসেজ করে দিব? মেসেজ করে দিলে হয়তো ব্যথাটা কিছুটা কমে যাবে। বাসুর আমার মেসেজের কথা শুনে অনেকটা খুশি হলো। সে চেয়েছিল তার মাথায় মেসেজ করে দিই। আমি ভাসুরের মাথায় মেসেজ করছিলাম, এমন সময় সে বলল, দেখো, তুমি মেসেজ শুরু করতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তোমার হাতে কি জাদু আছে নাকি? আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম।
আমি বললাম, মেসেজ করে দিলে এমনই ব্যথা কমে যায়। এখানে হাতের জাদু বলতে কিছু নেই। মেসেজ করলে ব্যথা কমে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ মেসেজ করে দেওয়ার জন্য। আমার মাথা ব্যথা কমে গেছে। কিন্তু ভাসুরের মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথার অভিনয় করেছিল আমার সাথে। আমি এটা বুঝতে পারি আমি যখন তার রুম থেকে বের হই। তখন সে একা একা বলছিল, আমি ধীরে ধীরে আমার প্রতি ভালো মন মানসিকতা তৈরি করছি। সেটা আমি বুঝতে পারলাম। ভাসুর কেন আমার সাথে এমন মিথ্যা নাটক করছিল, তার উদ্দেশ্যটা কি ছিল তা আমার জানা খুব জরুরি ছিল। আমি বাড়িতে আছি, ভাসুরের সন্তান আর আমার ভাসুর। এরপর দিন আবার সেই অভিনয় শুরু করলো। সে আস্তে করে চিৎকার করছে আর বলতে লাগলো, আমার মাথাটা ব্যথা করছে, এখন কি করব। আমি তখন ভাসুরকে বললাম, ডাক্তারের কাছে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। রোগ নিয়ে ঘরে বসে থাকলে কি আর চলবে, বা রোগ ভালো হবে? ভাসুর আমার কথাটা শুনে দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে গেল। আসলে কি তার মাথা ব্যথা করছে নাকি এসব অভিনয়? আমি তার হাব ভাব কিছুই বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, চলুন আজ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাসুর বলল, তুমি একটু মেসেজ করে দিলেই তো মাথা ব্যথা কমে যায়। তাহলে শুধু শুধু কষ্ট করে কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? আমি ভাসুরের কথাটা শুনে কিছুটা অবাক হলাম। সে চায় আমি তার মাথায় মেসেজ করে দেই। আসলে সে কি চায় সেটা আমার জানতে হবে। ভাসুরের এমন অভিনয় আমার কাছে ভালো মনে হচ্ছে না। এর মধ্যে আমার বর আমার কাছে ফোন করলো, আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো সালমা? আমি বলেছিলাম, তুমি খুব শীঘ্রই বাড়িতে আসলে অনেক ভালো হতো। এতদিন বিদেশ থাকার দরকার নাই। তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই। আমার স্ত্রী তো কোনোদিন এমন কথা বলেনি। আজ সে এমনভাবে বলছে আমি যেন আজই দেশে চলে আসি। আমি সালমাকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে সালমা? সালমা বলল, না, তেমন কোনো সমস্যা হচ্ছে না। বড় ভাইজান তোমার খোঁজ খবর রাখে তো? আমি বললাম, ভালোই খোঁজ খবর রাখে। ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। ভাসুর আড়ালে থেকে আমার সমস্ত কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই ভাসুর চলে গেল তার রুমে। রাত হলো, ভাসুর আমায় ডাকছে, বলছে, সালমা, আজ আমার পায়ে অনেক ব্যথা করছে, বুঝলাম না আমার কি হয়েছে। দিন দিন রোগ বেড়ে চলেছে। তুমি কিছু মনে না করলে আমার পায়ে একটু মেসেজ করে দাও। সে ব্যথায় চিৎকার করছে আর বলছে আমার পায়ে অনেক ব্যথা করছে। আমি ভাসুরের চিৎকার শুনে তার পায়ে মেসেজ করতে শুরু করলাম। ভাসুর তখন ঘুমিয়ে পড়ল। ভাসুর ঘুমিয়ে রইল আর আমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলাম। কিন্তু ওইদিকে বাচ্চাটা কাঁদছিল। আমি ভাসুরকে বললাম, আপনি ঘুমিয়ে পড়েছেন, বাচ্চাটা কাঁদছে, আমি চলে যাই। তখন ভাসুর বলল, ঠিক আছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আবার এসো। ভাসুর আমার সাথে এমন করছে মনে হচ্ছে আমি এ বাড়ির চাকরানী। সারাক্ষণ তার সেবযত্ন আমার করতে হয়। আমি তো এই পরিবারের সমস্ত কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত। কিন্তু আমার কষ্ট কি আর কেউ বুঝে? পরের দিন আমি বলেছিলাম ভাসুরকে, আপনার মাথায় ব্যথা, পায়ে ব্যথা, আজ চলুন আপনার চিকিৎসা করাবো। আজ আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনি না যেতে চাইলে আপনাকে জোর করে নিয়ে যাব। ভাসুর মনে হচ্ছে গলা শুকিয়ে গেল। কারণ ডাক্তারের কাছে গেলে হয়তো সত্যতা পাশ হয়ে যাবে, তার কোনো রোগ ধরা পড়বে না। তখন হয়তো আমার চোখে সে দোষী হয়ে যাবে। এটা ভেবেই ভাসুর ডাক্তারের কাছে যেতে চাইতো না। আমি সেটা ভালো করে বুঝতে পারতাম। আর তাই ভাসুরকে আজ আমি বললাম, আপনি যদি আজ ডাক্তারের কাছে না যান তাহলে আপনি এই বাড়িতে একা একা থাকতে হবে। আমি চলে যাব এই বাড়ি থেকে, আমার স্বামী ফিরে আসলে আবার এই বাড়িতে ফিরবো, তার আগে না। ভাসুর আমার কথা শুনে থমকে গেল। তাহলে সালমা আমার মনের কথা কি বুঝে গেল নাকি? আমি বললাম, ঠিক আছে সালমা, চলো, আজ আমি ডাক্তারের কাছে যাব। তুমি যখন চাইছো, আমি কি আর না করতে পারি? এখানে তো আমার কোনো উপকার হবে না। আপনার রোগ ভালো হবে, আপনার ভালোর জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ভাসুরের মতলব ভালো ছিল না, এটা আমি সিউর হলাম তার কথায়। যাই হোক, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করলো। পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম। ভাসুর আজ অবশ্যই আমার কাছে ধরা পড়বে। ভাসুরের মুখখান দেখলাম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর রিপোর্ট আসলো। ডাক্তার রিপোর্ট দেখে বলল, আপনার কোনো সমস্যা নাই, আপনি তো ভালো আছেন।
আপনার সমস্ত রিপোর্ট ভালো। ডাক্তারের কথা শুনে ভাসুর অনেকটা লজ্জিত হল। আমি ভাসুরকে নিয়ে বাড়িতে ফিরলাম। আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, আপনার কোনো রোগ নেই, আপনি রোগের ভান করে কেন আমাকে কষ্ট দিলেন? আপনার উদ্দেশ্যটা কি বলবেন? ভাসুর বলল, আরে অনেক সময় রিপোর্টের সমস্যা ধরা পড়ে না, কিন্তু সালামা বিশ্বাস করো আমার সত্যি পায়ে এবং মাথা ব্যথা করছিল। পরের দিন রাতে ভাসুর আবার চিৎকার শুরু করলো, বলতে লাগলো, ব্যথায় মরে গেলাম, আমার খুব পায়ে ব্যথা করছে, শুনছো সালমা, তুমি আমার পায়ে একটু মেসেজ করে দাও। আমি তার চিৎকার শুনে কি আর করবে, মেসেজ করতে গেলাম, তার পায়ে মেসেজ করে দিলাম। ভাসুর তখন ঘুমের ভান করে শুয়েছিল। সালমা তার পায়ে মেসেজ করে দিচ্ছিল। ভাসুর বলল, ঠিক আছে, আমার ব্যথা একদম নিরাময় হয়ে গেছে, এখন তুমি যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু সালমা দেখি আমার কথা কিছুই শুনেছে না। সে আমার পায়ে ধরেই ঘুমিয়ে গেছে। মনে হচ্ছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে বললাম, তুমি এখানে কিভাবে এলে আর আমার রুমে কেন? এখানে তুমি কি করছো? ভাসুরের এসব কথা শুনে আমার মনে হলো, বাহ, আপনি তো ভালোই বলছেন। ভাসুর বলল, যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। ভাসুরের আজকে বিষয়টা আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাত শেষে সকাল যখন এলো, একজন লোক ডাকতে লাগলো, সালমা ম্যাডাম বাড়িতে আছেন? আমি বললাম, আমি সালমা, বলুন কি বলবেন। লোকটি আমার হাতে একটি কাগজ দিয়ে বলল, এটা আপনার স্বামী বাহির থেকে পাঠিয়েছে। আমি কামটা খুলে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আকাশে বুঝি আমার মাথায় ভেঙে পড়ল। এটা ছিল ডিভোর্স লেটার। আমার স্বামী আমাকে বিদেশ থেকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন সে আমাকে ডিভোর্স দিল? আমি তো কিছুই বুঝতেছি না। আমি অনেকটা ভেঙে পড়তে লাগলাম, আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি এটা মেনে নিতে পারছি না, কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিল আমার স্বামী, এটা আমি কিভাবে মেনে নিব? কিন্তু হঠাৎ আমার ইমোতে আমার স্বামী একটা ভিডিও সেন্ড করে পাঠালো। ভিডিওটা দেখে আমার মাথা ঘুরে গেল। ভিডিওটা তো আমি যখন ভাসুরের পায়ে ব্যথা ছিল তখন মেসেজ করছিলাম, সেই ভিডিও। আমি ভিডিওটা দেখে চমকে গেলাম। আমি ভাসুরের উপকার করলাম আর ভাসুর কিনা আমার স্বামীকে ভুল ধারণা দিল। কেন সে এটা করল? আমি ভাসুরের রুমে গিয়ে ভাসুরকে বললাম, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি কিসের জন্য আমার সংসারটা ভেঙে দিলেন একটা মিথ্যা নাটক করে? আমার মন তো সহজ সরল ছিল। আমি কিছুটা বুঝতে পারছিলাম, কিন্তু আমি তা আপনাকে বলিনি, কারণ আমি আপনাকে সম্মান করি তাই। আর আপনি সম্মানের এই প্রতিদান দিলেন। ভাসুর তখন দরজা লক করে দিল। আমি বললাম, দরজা লক করলেন কেন? সে বলল, একটু পরে সবই বুঝতে পারবে। ভাসুর তখন আমার পায়ে এসে পড়ল আর বলল, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি। আমি চেয়েছি তুমি আমার সন্তানের জন্মী হও। আমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। আমি চাই তুমি আমার হয়ে সারা জীবন থাকো। আর তাই তো আমি এটা করেছি। নিজের সন্তানের জন্য সকল বাবা মা সবকিছু করতে পারে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তারপর আমার কিছু করার ছিল না। আমি ভাসুরের সন্তানের দিকে তাকিয়ে তার কথা মেনে নিলাম। কিন্তু ওই দিকে আমার স্বামী একটা বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।